হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2.4। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ওকে, তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেইটা নিয়ে আলোচনা করব। টপিক এটা পার্ট 1, মানে প্রথম অংশটা আলোচনা করব, যেটা তোমাদের 110 পাতা থেকে আছে। 110 পাতা থেকে 115 পাতা পর্যন্ত প্রায় আছে বলা যায়। তো সেই অংশ নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। আর এই ছবি আমি দিয়ে দেবো, এটাকে নোটস আকারে খাতায় লিখে নেবে, পরীক্ষা সেখান থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা প্রথমে দেখব যে তড়িতের পরিবাহী কারা। তোমরা আগে নিচু ক্লাসে নিশ্চয়ই পড়ে এসছো, একটা ধারণা আছে তড়িৎ পরিবাহী কাদের বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ পরিবাহিত হয়, হ্যাঁ, তাদেরকেই তড়িৎ পরিবাহী বলা হয়। তড়িৎ পরিবাহী যেসব সমস্ত ধাতুই তড়িতের পরিবাহী, তাহলে তড়িৎ পরিবাহী হচ্ছে যাদের মধ্যে তড়িৎ পরিবহন হয়। আবার আছে তড়িৎ অপরিবাহী, তাহলে কাদের বলে? যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না, তাদেরকে তড়িৎ অপরিবাহী পদার্থ বলা হয়। যেমন কি কাঠ, রাবার, হ্যাঁ, এবনাইট, কাঁচ, এগুলো হচ্ছে তড়িতের অপরিবাহী বলা থাকে। তাহলে আমরা তড়িৎ পরিবাহী নিয়ে পড়ছি। তড়িৎ পরিবাহী পদার্থ আবার দুরকম টাইপের তড়িৎ পরিবাহী হয়ে থাকে। একটা হচ্ছে ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এটাই আমাদের মেন ইম্পর্টেন্ট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা নিয়েই আমরা আলোচনা করব। ধাতব পরিবাহী কারা? যে ধাতব পরিবাহী ধাতু তড়িৎ পরিবহন করে কার মাধ্যমে? মুক্ত ইলেকট্রন দ্বারা। ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়ে সে চার্জে পরিণত হয়ে সেই ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহন করে নিয়ে যায়। তাহলে ধাতু মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। কি কি হতে পারে? যেমন রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতু সমস্তই তড়িতের পরিবাহী। তারা মুক্ত ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। অর্থাৎ ইলেকট্রনের ফ্লো যেদিকে হয়, তড়িৎ প্রবাহ কিন্তু তার উল্টো দিকে হয়ে থাকে। ঠিক আছে, এটা উঁচু ক্লাসে তোমরা পড়বে। হ্যাঁ, তাহলে ধাতব পরিবাহী মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রেরণ করে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে করে? সে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় জলে গুলে গিয়ে তারা আয়ন সৃষ্টি করে, সেই আয়নই কিন্তু সেই তড়িৎকে বহন করে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে তাকে গলিত করলে, তাকে গলালে বা তাকে জলে দ্রবীভূত করালে তবে সে আয়নে সে ডিসোসিয়েট করবে, আয়নে ভাঙবে, সেই আয়নই কিন্তু তড়িৎ পরিবহন করে নিয়ে যাবে। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বৈশিষ্ট্য। ওকে, তাহলে তোমরা দেখবে, আচ্ছা, ধাতব পরিবাহী সমস্ত ধাতু তড়িৎ পরিবহন করে আমি বললাম, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন, এরা কিন্তু অধাতু, তবুও কিন্তু এটা তড়িৎ পরিবহন করে। কিছু এক্সেপশন আছে, সেগুলো পড়ে রাখবে, সেগুলো শর্ট প্রশ্ন হিসেবে দিতে পারে। তাহলে গ্রাফাইট, গ্যাস কার্বন অধাতু হলেও তারা কিন্তু তড়িতের সুপরিবাহী। ওকে, তোমাদের বইয়ে দেখবে 110 পাতাতে তোমাদের একটা ছক করা আছে। সেখানে কি বলেছে যে কতগুলো বস্তু দেওয়া আছে, তারা কি সুপরিবাহী না কুপরিবাহী, অর্থাৎ তারা তাদেরকে কানেক্ট করলে ব্যাটারির সাহায্যে তারা আলো জ্বালাবে কি জ্বালাবে না। যদি তারা সুপরিবাহী, অবশ্যই তারা তাহলে তড়িৎ পরিবহন করবে, তাহলে আলোও জ্বলবে। কাগজের টুকরো কি হচ্ছে? কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী। ওকে, ঠিক একইভাবে পাথর বা ইটের টুকরোও তাই, কাঠের টুকরোও তাই, রাবার বা ইরেজারও তাই, কুপরিবাহী। ফলে এই যে টেস্টারে বাল্ব জ্বলছে না, তাহলে অবশ্যই এক্ষেত্রে জ্বলবে না। ঠিক আছে, তড়িৎ পরিবহন হবে না বস্তুটার মধ্যে। কিন্তু লোহার পেরেক সে হচ্ছে সুপরিবাহী, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আলো জ্বলবে, টেস্টারের বাল্ব জ্বলবে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে তড়িতের সুপরিবাহী হওয়ার জন্যই কিন্তু সেটা হবে। তাহলে এটা তোমরা কিন্তু তোমাদের ওই যে বইয়ের ছকটা পূরণ করবে এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যাদেরকে ইলেকট্রোলাইটস ইংলিশে বলা থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? ঠিক আছে, বলছে কতগুলি পদার্থ জলে দ্রবীভূত হয়ে জলে গুলে গিয়ে বা গলিত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহনের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে এবং ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে। এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা আয়নে ভেঙে গিয়ে সে আয়ন তড়িৎ পরিবহন করছে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। আর এই প্রক্রিয়াটাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নে ভেঙে গিয়ে কারেন্ট ফ্লো করছে, হ্যাঁ, তার ফলে রাসায়নিক পরিবর্তন ঘটছে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ বলা হয়। আমি আসছি সেখানে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আবার দু রকমের। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যারা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নে ভেঙে যায়, হ্যাঁ। আবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যারা জলীয় দ্রবণে অল্প মাত্রা আয়নে ভাঙে। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? যেমন NaCl, এটা জলীয় দ্রবণে Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভাঙে। যদি এটা দেখাতে হয় এরকম ভাবে, NaCl, ঠিক আছে, এটাকে জলীয় দ্রবণে কি কি আয়নে ভাঙে? Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভাঙে। ঠিক একইভাবে H2SO4, সেটাও জলীয় দ্রবণে আয়নে ভাঙে। কি কি আয়নে ভাঙে? যদি H2SO4 যদি গাঢ় H2SO4 হয় না, তাহলে সে জলীয় দ্রবণে কি করে? পুরোপুরি ভাঙে, মানে দুটো H প্লাস দেয় আর SO4 2 মাইনাস এরকম দেয়। তাহলে এরা কিন্তু পুরোপুরি আয়নে ভাঙছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যারা জলীয় দ্রবণে স্বল্প মাত্রা আয়নিত হয়,
অল্প মাত্রা ভাঙে। তার মানে কি কি ব্যাপার সেটা? যেমন অ্যাসিটিক অ্যাসিড দেখিয়েছে এখানে, সেই অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, সেটা জলীয় দ্রবণে কিভাবে ভাঙে বলো দেখি। জলীয় দ্রবণে একটা H প্লাস দেয় আর এই অ্যাসিডেট অ্যানায়ন উৎপন্ন করে। অর্থাৎ মানে কি, দেখো কটা হাইড্রোজেন আছে এখানে, 4টে, কিন্তু H প্লাস একটা দিচ্ছে, ফলে এটা কিন্তু উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আর এটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ যে কটা হাইড্রোজেন আছে সব কটা H প্লাস দিচ্ছে না, একটা দিচ্ছে, বাকিটা অ্যাসিডেট আয়ন হিসেবে দেখাচ্ছে। ফলে এগুলো কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক তেমনি ফর্মিক অ্যাসিড, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে ভাঙে না, পুরোটা ভেঙে পুরোটা আয়নে বিভক্ত হয় না। ঠিক আছে, তাহলে তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা তোমরা দেখে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। এবার তড়িৎ বিশ্লেষণ তাহলে কাকে বলছে? যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটে, ঠিক আছে, এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রোলিসিস বা ইলেকট্রোলাইসিস। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে ইলেকট্রোলাইটস। ওকে, আচ্ছা, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কারা? অর্থাৎ নন ইলেকট্রোলাইটস কারা? যে যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থা তারা তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে, তারাই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কি হতে পারে? চিনির দ্রবণ হতে পারে, পেট্রোল, কেরোসিন, বেনজিন, অ্যালকোহল, এগুলো সবই হচ্ছে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তারা কিন্তু জলীয় দ্রবণে আয়নে ভাঙে না, ফলে তড়িৎ পরিবহন করে না। তাহলে যারা তড়িৎ পরিবহন করছে, যারা আয়নে ভাঙছে, আয়ন তড়িৎ পরিবহন করছে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছে। আর যারা আয়নে ভাঙছে না, ফলে তড়িৎ পরিবহন করার প্রশ্নই নেই, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এবার তোমাদের দেখবে বইয়েতেই দেওয়া আছে, হ্যাঁ, বইতে তোমাদের এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজে দেখবে যে 111 পাতার এক্সারসাইজে দেখবে একটা ছক দেওয়া আছে না, সেই ছকে দেওয়া আছে যে কোনটা পাতিলেবুর রস, হ্যাঁ, পানীয় জল, এগুলোর ক্ষেত্রে দিয়েছে। দেখো যে কোন ক্ষেত্রে ওই চুম্বক শলাকার বিক্ষেপ হবে। অর্থাৎ একটা সার্কিটের মধ্যে যদি ইলেকট্রোলাইটস নেওয়া হয়, তাহলে তার তলায় কিন্তু যদি কোনো চুম্বক রাখা হয় না, সেই চুম্বক ক্ষেত্রের বিক্ষেপ হয়। কারণ কারেন্ট ফ্লো করলে সে কারেন্ট পরিবাহী তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, তার নিচে কোনো চুম্বক শলাকা রাখছে। এটা বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা, তোমরা ক্লাস 10-এ পড়বে। ফলে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে কি হচ্ছে বলতো, তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্রের তৈরি হয়, ফলে কোনো চুম্বক আনলে সেই চুম্বকের বিক্ষেপ হবে। তাহলে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে যারা তড়িৎ বিশ্লেষ্য হবে তারাই কারেন্ট ফ্লো করবে। সেক্ষেত্রে নিচে যদি কোনো চুম্বক রাখি বা চুম্বক শলাকা রাখি, তার ক্ষেত্রে বিক্ষেপ দেখবো। পাতিলেবুর রসের ক্ষেত্রে কি হচ্ছে? পাতিলেবুর রস কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু শলাকার বিক্ষেপ দেখবো, অর্থাৎ শলাকাটা কিন্তু বেঁকে যাবে। পানীয় জল, আচ্ছা, পানীয় জলের ক্ষেত্রে কি হবে? পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কিন্তু আমরা যে জল পান করি সেটা তো পুরোপুরি বিশুদ্ধ না, তাতে কিন্তু বিভিন্ন রকম অশুদ্ধি থাকে, ফলে সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে। আর যদি জলের আমরা তড়িৎ বিশ্লেষণ করি, যখন দেখবো কি পরে, সেক্ষেত্রে কিন্তু সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করা হয়, তবে জলের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয়, নাহলে কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয় না জলে। ভিনিগার অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, সেটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ফলে এর ক্ষেত্রেও শলাকার বিক্ষেপ হবে। ওকে, নারকেল তেল বা মধু, সেগুলো কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেক্ষেত্রে কিন্তু শলাকার কোনো বিক্ষেপ হবে না। তোমরা ছকটা দেখবে, ঠিক আছে, তাহলে এরা কিন্তু তড়িতের সুপরিবাহী বলে, সেক্ষেত্রে শলাকার বিক্ষেপ আমরা দেখব। এক্ষেত্রে নারকেল তেল, মধু, এরা তড়িতের কুপরিবাহী, তাই সেক্ষেত্রে শলাকার বিক্ষেপ আমরা দেখব না। এদের মধ্যে পাতিলেবুর রস, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা যেতে পারে। পানীয় জল মৃদু বলা যেতে পারে, ঠিক আছে, আর ভিনিগারও মৃদু বলা যেতে পারে। বাকি এটা তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ওকে, তাহলে এই পার্টটা কিন্তু তোমরা ছকটা পূরণ করবে, ঠিক আছে, আমি যেটা বললাম সেটা দেখে তোমরা ছকটা পূরণ করবে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য একটা সেটআপ লাগে, ঠিক আছে, সেই সেটআপটার প্রতিটা পার্টের নাম কি, এবং সেই সেটআপটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। কারণ তোমাদের এরপরে জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হচ্ছে আর সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হচ্ছে সেটা কিন্তু বইতে আছে, সেটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য একটা সেটআপ আছে, সেই সেটআপে একটা পাত্র রাখা হয়, সেই পাত্রের মধ্যে, হ্যাঁ, দিয়ে কি হয়, পাত্রের মধ্যে দুটো তড়িৎদ্বার প্রবেশ করানো থাকে, ধাতব তড়িৎদ্বার প্রবেশ করানো থাকে। ওকে, এই যে দুটো তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারের সাথে তারের মাধ্যমে ব্যাটারির সাথে কানেক্ট থাকে। আর এই পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে পাত্রটাকে ভরে দেওয়া হয়। অর্থাৎ এই যে দুটো যে ধাতব পাত, সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডুবে থাকে। ওকে, তাহলে পুরো সেট আপটাকেই বলছে ভোল্টামিটার, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে পাত্রে, তাকে ভোল্টামিটার বলা হয়, ঠিক আছে।
ভোল্টামিটার, আবার একটা আছে ভোল্ট মিটার, যেটা কিন্তু অন্য, সেটা অন্য জিনিস। ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটার লাগে, সেটা এটা আলাদা, কিন্তু একটা আকারের জন্য কিন্তু পুরো কথাটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সেটআপটাকে ভোল্টামিটার বলছে, যাতে এই দুটো ধাতব পাত থাকে। একটা ব্যাটারি, এই যে ব্যাটারি, একটা বড় দাগ একটা ছোট দাগ, বড় দাগটাকে প্লাস বলা হয়, ছোট দাগটাকে মাইনাস বলা হয়। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে ধাতব পাতটা যুক্ত থাকে তাকে অ্যানোড বলা হয়, আর নেগেটিভ পার্টের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে তাকে ক্যাথোড বলা হয়। এই দুটো হচ্ছে তড়িৎদ্বার, যেটা পজিটিভ সেটা অ্যানোড, যেটা নেগেটিভ সেটা ক্যাথোড। আর যে দ্রবণটা নেওয়া হয়, যে আয়নে বিভক্ত হয়, সেটাকে বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই পাত্রটা ভোল্টামিটার বলছে। এই হচ্ছে পুরো সেট আপটা, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ঘটানোর এই সেট আপ। এবার এখানে তড়িৎ বিশ্লেষণ কেন ঘটাবো, কাকে ঘটাবো এবং তাতে আমার কি সুবিধা, সেটা এবার আমরা দেখব। অবশ্যই তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় ইন্ডাস্ট্রিতে। তাতে কি হচ্ছে, আমরা বিভিন্ন গ্যাস বা বিভিন্ন ধাতু, আমরা বিশুদ্ধ ধাতু পাওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। বা কোনো ধাতুর লেপন দেওয়ার জন্য, একটা ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তড়িৎ লেপনটা আমরা পড়বো, তোমাদের চ্যাপ্টারে আছে। তড়িৎ বিশ্লেষণ আজকে পড়ছি, পরের দিন তড়িৎ লেপন পড়বো। তাহলে বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হচ্ছে, জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে না, একটু আগেই বললাম। তাতে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশালে তবেই সে আয়নে ভাঙে। কি কি আয়নে ভাঙছে? জল H+ আর OH- আয়নে, হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নে ভাঙে। তাহলে যখন এতে জল নিয়েছি, তাতে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করেছি, তাহলে কিন্তু এতে জলে অণুগুলো H+ আর OH- আয়নে ভাঙছে। H+, OH-, এরকম অসংখ্য H+, OH- আয়ন কিন্তু জলের মধ্যে বিয়োজিত হয়ে আছে। H+, OH-, এরা কিন্তু জলের মধ্যে রয়েছে অসংখ্য। এবার যখনই আমি ব্যাটারি কানেক্ট করলাম, এখানে সার্কিটের মধ্যে সুইচও থাকে, ঠিক আছে? তাহলে সুইচ অন করলাম, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে হয় তড়িৎ প্রবাহ। তাহলে এদিকে এই যে পজিটিভ, এরকম ভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে এই যে আয়নগুলো আছে না, আয়নগুলোর মধ্যে যারা ধনাত্মক আয়ন অর্থাৎ H+ আয়ন, তারা কোন দিকে যাবে? সবাই চায় কি হয়, চার্জ রিলিজ করতে, চার্জ মুক্ত হতে চায়। তাহলে H+ আয়নগুলো কোন দিকে যাবে? তারা মাইনাসের দিকে দৌড়াবে। মাইনাস মানে এই তড়িৎদ্বারটা, যাকে ক্যাথোড বলছে। কেন? কারণ মাইনাস মানে তাতে ইলেকট্রন ভর্তি আছে। H+ গুলো তাহলে কোন দিকে যাবে? H+ গুলো এই দিকে যাবে। তারা কি করতে যাবে? ইলেকট্রন নেওয়ার জন্য যাবে, ঠিক আছে? ইলেকট্রন নিলে তবেই তারা কিন্তু নিস্তরিত হবে। সবাই নিস্তরিত অবস্থায় কিন্তু স্থায়ী হয়, চার্জ অবস্থায় স্থায়ী না। আর OH- আয়নগুলো তাহলে কোন দিকে যাবে? তারা কিন্তু এই ধনাত্মক তড়িৎদ্বারের দিকে দৌড়াবে। ধনাত্মক তড়িৎদ্বার, যাকে অ্যানোড বলছে, তারা অ্যানোডের দিকে OH- আয়ন যাবে, আর ক্যাথোডের দিকে যাবে H+ আয়ন। তাহলে কি হবে? তাহলে ক্যাথোড বিক্রিয়াটা কি হচ্ছে? ক্যাথোডে কারা যাচ্ছে? H+ আয়ন যাচ্ছে। তার লক্ষ্য কি? চার্জ মুক্ত হওয়া। ক্যাথোডটা মাইনাস মানে কি? তাতে নেগেটিভ চার্জ, মানে ইলেকট্রন ভর্তি আছে। ফলে H+ একটা প্লাসকে নিউট্রাল করার জন্য একটা ইলেকট্রন নেবে, দিয়ে H পরমাণুতে পরিণত হবে। আমরা জানি পরমাণু অবস্থা স্থায়ী না, অণু অবস্থা স্থায়ী হয়। তাহলে এই যে H তৈরি হলো, সে আরেকটা H এর সাথে জুড়ে H2 হবে। আরেকটা H পেলে কোথা থেকে? আমি বললাম এখানে কিন্তু H+ একটা নেই, আমি ছবিতে একটা দুটো করে দেখিয়েছি। অসংখ্য H+ আছে। সেরকম একটা H+ একটা H হয়েছিল, সেই H আরেকটা H এর সাথে জুড়ে H2, হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। কোথায়? ক্যাথোডে। তাহলে আমরা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। হাইড্রোজেন গ্যাস কি হবে? সেই হাইড্রোজেন গ্যাসকে গ্যাস সিলিন্ডারে ভরবো। সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পরীক্ষার সময় হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে বিক্রিয়া হয়। তাহলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস আমরা পেয়ে যাচ্ছি, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস। সেটাকে আমরা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন এক্সপেরিমেন্টে কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। এবার OH- আয়নগুলো তারা কোন দিকে দৌড়াবে? অ্যানোডের দিকে। অ্যানোডটা প্লাস, সেই দিকে। তাহলে অ্যানোডে কি হবে? OH- আয়ন সে অ্যানোডের দিকে যাবে, দিয়ে কি করবে? সে তার মাইনাস অর্থাৎ ইলেকট্রনটাকে ঝেড়ে ফেলবে, মানে ইলেকট্রনটা এখানে দিয়ে দেবে। একটা মাইনাস আছে, সে একটা ইলেকট্রন ছাড়লো, দিয়ে OH-এ পরিণত হলো। এবার OH মূলকের কোনো অস্তিত্ব নেই, স্থায়িত্ব নেই। সে কি করবে? এরকম চারটে OH পরপর জুড়ে গিয়ে সে তারপর কি করবে? বিয়োজিত হয়ে জল আর অক্সিজেন দেবে। তাহলে আমি অ্যানোডে কি পাচ্ছি? অক্সিজেন গ্যাস পাচ্ছি, ঠিক আছে? আর ক্যাথোডে কি পাচ্ছি? হাইড্রোজেন পাচ্ছি। দেখো, তাহলে ক্যাথোডে আমি হাইড্রোজেন ছাড়া আর কিছু পাচ্ছি না। তাহলে 100% যদি ক্যাথোডে হাইড্রোজেন পাই, অ্যানোডে কিন্তু অক্সিজেন 100% পাচ্ছি না, কারণ 50-50 পাচ্ছি। এটা যদি 50% না, এটা 50%। তাহলে আমরা ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তন অনুপাত কত হবে? হ্যাঁ, হাইড্রোজেন যদি আমি 100% পাই, 100% পেলে অক্সিজেন কত পাচ্ছি? 50%। তাহলে 100:50 মানে কি হচ্ছে? 2:1 অনুপাতে কিন্তু আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, ঠিক আছে? এটা জিজ্ঞেস করে যে আয়তন অনুপাত কত, জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তন অনুপাত কত? সেটা হচ্ছে 2:1। এটা পুরো 100% পেলে এটা 50%। কেন? অর্ধেক জল পরিণত হচ্ছে, সেই জল রয়ে যাচ্ছে এই ভোল্টামিটারের মধ্যে। তাহলে এটা 2:1 অনুপাতে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি।
আচ্ছা, এই যে ক্যাথোড বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, ইলেকট্রন নিচ্ছে। ইলেকট্রন নেওয়া মানে কি, আমরা আগে পড়েছিলাম ইলেকট্রন নেওয়া মানে কি হয়, বিজারণ হয়। তাহলে ক্যাথোডে কি হচ্ছে, বিজারণ হচ্ছে, তাই না? ইলেকট্রন নিচ্ছে, তাই এটা বিজারণ, বিজারণ প্রসেস হচ্ছে, বিজারণ বিক্রিয়া। আবার অ্যানোডে কি হচ্ছে দেখো, ইলেকট্রন ছাড়ছে। ইলেকট্রন ছাড়লে কি হয়, জারণ প্রক্রিয়া হয়। তাহলে অ্যানোডে জারণ ঘটে। তাহলে এটা কিন্তু অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে জারণ ঘটছে, ইলেকট্রন ছাড়ছে মানে জারণ। আর ক্যাথোডে কি হচ্ছে, ইলেকট্রন নিচ্ছে, তার মানে বিজারণ বিক্রিয়া সংগঠিত হচ্ছে ক্যাথোডে, আর জারণ বিক্রিয়া সংগঠিত হচ্ছে অ্যানোডে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে তাহলে আমরা ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে পাচ্ছি অক্সিজেন গ্যাস। অনুপাত হচ্ছে 2:1 অনুপাত। ওকে, ঠিক আছে। কিভাবে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইড যে জলে গুললাম, তাহলে সে কি কি আয়নে ভাঙবে, Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভাঙবে। অর্থাৎ এটাকে যদি এখানে দেখানো হয় NaCl জলীয় দ্রবণে কি কি আয়নে ভাঙছে, Na প্লাস দিচ্ছে আর Cl মাইনাস। তাহলে এখানে এখন Na প্লাস আর Cl মাইনাস আছে অসংখ্য। Na প্লাস গুলো কি করবে, প্লাস মাইনাস, সে মাইনাসের দিকে দৌড়াবে। তাহলে Na প্লাস সে কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডে গিয়ে সে কি করবে, তার লক্ষ্য হচ্ছে তার প্লাস চার্জটাকে নিউট্রাল করা। একটা প্লাস আছে, তাই একটা ইলেকট্রন নিয়ে সে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে ক্যাথোডের গায়ে সোডিয়াম ধাতুর আস্তরণ পড়বে। তাহলে সোডিয়াম ধাতু পাবো কিন্তু এখান থেকে, হ্যাঁ, বিশুদ্ধ সোডিয়াম ধাতু আমরা ক্যাথোডে পাচ্ছি। আর অ্যানোডে কারা যাচ্ছে, Cl মাইনাস আয়ন, ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে যাচ্ছে। অ্যানোডের দিকে গিয়ে তার কাজ কি হবে, সে ইলেকট্রনটাকে অ্যানোডের গায়ে দিয়ে দেবে, অর্থাৎ সে একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, দিয়ে Cl মূলকে পরিণত হবে। Cl একটা পরমাণু, ক্লোরিন পরমাণু। পরমাণু কি বললাম, স্থায়িত্ব কম। তাহলে এই ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে জুড়ে ক্লোরিন অণু তৈরি হবে। তাহলে Cl2 গ্যাস, আমরা অ্যানোডে ক্লোরিন গ্যাস পাচ্ছি, আর ক্যাথোডে সোডিয়াম ধাতু পাচ্ছি। তাহলে বিভিন্ন আমরা যৌগের তড়িৎ বিশ্লেষণে আমরা বিভিন্ন জিনিস পেতে পারি। কোনো ক্ষেত্রে গ্যাস পেতে পারি, কোনো ক্ষেত্রে ধাতু পেতে পারি, অর্থাৎ বিশুদ্ধ ধাতু পাওয়ার জন্য বা বিশুদ্ধ গ্যাস পাওয়ার জন্য, বা একটা ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, যেটা ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস। ঠিক আছে, ইলেকট্রোলিসিস যেটাকে বলছি। তাহলে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করলাম, যেখানে ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন পেলাম। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলাম, যেখানে ক্যাথোডে বিশুদ্ধ সোডিয়াম ধাতু পাচ্ছি আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাচ্ছি। তাহলে এই যে বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষায় দেবে, হ্যাঁ, পরীক্ষায় তোমাদের জানতে চাইবে। তাহলে বিক্রিয়াগুলো ভালো করে তৈরি করবে। খুবই সোজা, প্লাস যাবে মাইনাসের দিকে, লক্ষ্য কি, ইলেকট্রন নিয়ে নিউট্রাল হওয়া। মাইনাস যাবে প্লাসের দিকে, কি লক্ষ্য, যে তার ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে নিউট্রাল হওয়া। আর পরমাণু অবস্থা স্থায়ী না, তাই তারা জুড়ে অণু অবস্থায় গিয়ে স্থায়ী হবে, দিয়ে কেউ গ্যাস দিচ্ছে, কেউ ধাতু দিচ্ছে, সেটা। তাহলে এইটাই হচ্ছে তোমাদের তড়িৎ বিশ্লেষণ পর্যন্ত আমরা হলো। এর পরের দিন তড়িৎ লেপনটা হবে। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আর আমি ছবি তুলে পাঠাচ্ছি, সেটা তোমরা কিন্তু খাতায় নোট আকারে লিখবে। ঠিক আছে, আশা করি আগের জারণ বিজারণটা তোমরা পড়েছো, বুঝেছো, ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবো। আর সেই জারণ বিজারণেরই কিন্তু এখানেও দেখছি তারই অ্যাপ্লিকেশন পাচ্ছি, অর্থাৎ ক্যাথোডে দেখছি আমরা বিজারণ হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে। হ্যাঁ, ওইটা পড়ে তারপরে এটা পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ভালো থেকো সবাই। ওকে, রাখছি।